শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত সপ্তাহে প্রবাস বন্ধু গল্পটি আলোচনা করেছিলাম নবম দশম শ্রেণী। তো প্রবাস বন্ধু গল্প ভ্রমণ কাহিনীটি আমরা শেষ করতে পারিনি। তো আমরা বাকি অংশ আজকে শেষ করব। আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম তারপরে দেখো, যখন আব্দুর রহমানকে বরফের সন্ধান জিজ্ঞেস করা হলো যে বরফ কোথা থেকে আসে, সেই উঁচু পাহাড় থেকে বরফ আনতে হয় কিনা, তখন আব্দুর রহমান বলেছিল যে উঁচু পাহাড় থেকে নয়, শীতকালে যে প্রচুর বরফ পড়ে সেই বরফগুলো মাটি খুঁড়ে গর্ত করে চাপা দিয়ে রাখা হয়, আর গ্রীষ্মকালে সেই মাটি খুঁড়ে সেই চাপা দেওয়া বরফগুলো গাধা বিক্রি করে নিয়ে আসা হয়। তো তারপরে বুঝলো খবর টবর ও রাখে, অর্থাৎ লেখক আব্দুর রহমান সম্পর্কে এই বক্তব্যটি করলো যে বুঝলো খবর টবর ও রাখে, মানে কিসের খবর, যে এই কোথা থেকে এই বরফ আসে। তো এই ধরনের একটা সাধারণ জ্ঞান আব্দুর রহমানের আছে। বলল, তা আমার হাড়িকুড়ি বাসন কুসুম তো কিছু নেই, বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসে। তো লেখক বলল যে যেহেতু আমার বাসার বাসন কুসুম কিছু নেই, কারণ আমরা জানি যে লেখক এখানে প্রথম বাসা ভাড়া করেছে সেই খাজাকুল্লাহ গ্রাম, কাবুল থেকে 2.5 মাইল দূরে। তো তার বাসন কুসুম মানে রান্নার হাড়ি বা হাড়ি পাতিল কিছু নেই। তো এই জন্য আব্দুর রহমানকে বললো যে বাজার থেকে সবকিছু নিয়ে এসে। রাত্রিরে রান্না আজ আর বোধ হয় ভালো উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালবেলা চা দিও। তো লেখক ভাবছে যে এখন যদি সে বাজার থেকে সে হাড়ি পাতিল বাসন কুসুম নিয়ে আসে, হয়তো আজকে আর রান্না নাও হতে পারে। তো এই জন্য বললো যে রাত্রিরে আজ আর রান্না হয়তো সম্ভব হবে না, তবে কালকে দুপুরে রান্না করে খাবার দিও, আর সকালবেলা চা দিও। টাকা নিয়ে চলে গেল। বেলা থাকতেই কাবুল রওনা দিল, মানে বেলা থাকতেই কাবুল রওনা দিল। লেখক 2.5 মাইল রাস্তা মৃদু মধুর ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছালো। কারণ আমরা আগেই জানি যে কাবুল থেকে সেই খাজাকুল্লাহ গ্রামের দূরত্ব হলো 2.5 মাইল। তো সেখানে ঠান্ডায় গড়িয়ে গড়িয়ে, মানে ঠান্ডায় আস্তে আস্তে করে পৌঁছানো যাবে। পথে দেখি এক পর্বত প্রমাণ বোঝা নিয়ে আব্দুর রহমান ফিরে আসছে। পর্বত প্রমাণ বোঝার কথা বলছে এই কারণে যে তার বাসন কোসন হাড়িকুড়ি, তারপরে রান্না করার জন্য লাকড়ি, অর্থাৎ সবকিছু নিয়ে বিশাল পর্বতের মতো এক বোঝা সেটি আব্দুর রহমান মাথায় করে নিয়ে আসতেছে। জিজ্ঞেস করলো, মানে লেখক জিজ্ঞেস করলো, এত বোঝা বইবার কি দরকার ছিল, একটা রুটে ভাড়া করলেই তো হতো। মানে লেখকের প্রশ্ন ছিল যে এত বোঝা তুমি একা কষ্ট করে আনতে গেলে কেন? তুমি তো একজন রুটে মানে কুলি ভাড়া করতে, তো সে তোমার বোঝাটা বহন করে দিত। তো যা বললো তার অর্থ এই যে সে যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কি? তো আব্দুর রহমান জবাব দিল যে এই বোঝার যে ওজন, মানে যে ভর, এতটুকু ভর আমার বইতেই কষ্ট হয়, তো কাবুলে এত ভর কে বইতে পারবে? অর্থাৎ এরকম শক্তিশালী কি আছে যে এই সবকিছু পর্বত প্রমাণ বোঝা মাথায় করে নিয়ে আসবে? আমি বললো দুজনে ভাগাভাগি করে নিয়ে আসছে। লেখক বলল যে ঠিক আছে, তোমার যে বোঝাটা আছে সেটা অর্ধেক অর্ধেক করে দুজনে ভাগ করে নিয়ে আসছে। তো ভাব দেখে বুঝলুম অতটা তার মাথায় খেলেনি, অথবা ভাববার প্রয়োজন বোধ করে। তো আব্দুর রহমানের ভাব দেখে মনে হলো যে সে হয়তো এতটা মাথায় ভাবতে পারেনি, অথবা প্রয়োজন মনে করেনি, যে যেটা আমি একাই পারবো সেটা আর একজন দেওয়ার দরকার নাই। এরকম বোঝাটা নিয়ে আসছিল জালের প্রকাণ্ড থলেতে করে, জালের মানে বিশাল নেটে থলেতে করে সে বোঝাটা নিয়ে এসেছিল। তার ভিতর তেল, নুন, লাকড়ি সবই দেখতে পেলুম। আমি ফের চলতে আরম্ভ করলে বলল, সাহেব রাত্রে বাড়িতেই খাবে। অর্থাৎ এটা পথে দেখা হওয়ার পর লেখক যখন হাঁটা শুরু করলো কাবুলের দিকে, তখন আব্দুর রহমান বলল, সাহেব মানে সাহেব,
সাহেব রাত্রে বাড়িতেই খাবেন। এই কারণে বলছিল যে লেখক তো ভাবছিল যে রাত্রে হয়তো রান্না করা সম্ভব নয়, কিন্তু আব্দুর রহমান বলল যে না, রাত্রি সম্ভব রান্না করা, আপনি রাত্রে বাড়িতেই বাসায় খাবেন। বেশি দূর যেতে হলো না, বেশি দূর যেতে হলো না, লবি দরিয়া অর্থাৎ কাবুল নদীর পারে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি বসিয়ে জিরা টানা হাঁকিয়ে দগদগ করে বাড়ি ফিরছে। লবি দরিয়া, দরিয়া মানে হলো নদী, আর লবি দরিয়া অর্থাৎ কাবুল নদী বোঝানো হচ্ছে। তো কাবুল নদীর পাশে পারে পৌঁছাতে না পৌঁছাতেই দেখা হলো যে অধ্যক্ষ জিরার সে টানা হাঁকিয়ে দগদগ বাড়ি, অর্থাৎ জিরারও ওখান থেকে বাড়িতে ফিরছে। কলেজের গণকর্তা বা বস হিসেবে আমাকে তিনি বেশ দু এক প্রশ্ন ধমক দিয়ে বললেন, কাবুল শহরের নিশাচর হতে হলে যে কাগজ ও হাতিয়ারের প্রয়োজন সে দুটোর একটাও তোমার নেই। অর্থাৎ অধ্যক্ষ জিরারের সাথে যখন দেখা হলো জিরার সাহেবের সাথে, তখন অধ্যক্ষ জিরার সাহেব সিনিয়র হিসেবে তার জুনিয়র অর্থাৎ লেখককে ধমক দিয়ে কিছু উপদেশ দিলেন যে কাবুল শহরে নিশাচর মানে রাতে চলাফেরা করতে হলে যে হাতিয়ার শক্তি দরকার সেটা তোমার নেই, তাহলে তুমি কেন রাতে বের হয়েছো? তো বসকে খুশি করবার জন্য যার ঘটে ভক্তি ফিকিরের অভাব, তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক রাখা। তো লেখক ভাবলো যে এখানে বসকে খুশি করার জন্য যে কথাগুলো বলতে হবে সেরকমের সেই চামচামি করার কথা বা বসকে খুশি করার মতো কথা লেখকের ঘটে নাই। তো সেজন্য তার পক্ষে কাজ হলো তর্ক না করা, অর্থাৎ কোনো তর্ক না করে বস যেটা বলছে সেটা শোনা। বিশেষ করে যখন বসের উত্তমার্ধ তারই পাশে বসে দুই সার্টেনমা এভিডামা অর্থাৎ অতি অবশ্য সার্টেনলি এভিডেন্টলি বলে তার কথায় সায় দেয়। অর্থাৎ একে তো বসকে খুশি করার কোনো কথাই লেখকের মাথায় ছিল না, তাছাড়া আবার সেই জিরারের সাথে যারা ছিল তার সহকারী সহযোগী, তারা যখন জিরার সাহেবের কথায় সমর্থন করলো যে হ্যাঁ অবশ্যই সত্যি কথাই বলছে, যে এভিডেন্টলি সার্টেনলি হ্যাঁ অবশ্যই, তখন তার কথায় সায় দিল। তখন আর এখানে লেখক কোনো কিছু করা বা কোনো উপদেশ দেওয়ার কোনো সুযোগ মনে করল না। ইংল্যান্ডে মাত্র একবার ভিক্টোরিয়া আলবার্ট আঘাত হয়েছিল, শুনতে পাই ফ্রান্সে নাকি রীতিনীতি ঘরে ঘরে। ইংল্যান্ডে একবার ভিক্টোরিয়া আলবার্ট, তো আলবার্ট উচ্চারণটা সঠিকভাবে না হওয়ায় উচ্চারণটা হয়েছিল আকাম, অর্থাৎ সেখানে ইংরেজির যে এই বিকৃত উচ্চারণ সেটাকে লেখক বলছেন। তো ফ্রান্সে নাকি রীতিনীতি ঘরে ঘরে, অর্থাৎ ফ্রান্সে প্রতিদিনই প্রতিজনের কাছেই এইরকম ইংরেজির যে বিকৃত উচ্চারণ সেটি শোনা যায়। বাড়ি ফিরে এসে বসবার ঘরে ঢুকতেই আব্দুর রহমান একটা দর্শন দিয়ে গেল এবং আমি যে তার পণ্ডিতেই ফিরে এসেছি সে সম্বন্ধে আশ্বস্ত হয়ে হুট করে বেরিয়ে গেল। অর্থাৎ লেখক বাসায় আসার পর আব্দুর রহমান দেখে গেল যে লেখক বাসায় ফিরছে কিনা, এই জন্য একটা দর্শন দিয়ে গেল, মানে দেখে গেল যে তার পণ্ডিতেই অর্থাৎ তার বাসায় লেখক আছে কিনা। এখন তখন রোজার মাস নয়, তবু আন্দাজ করল সেহরির সময় অর্থাৎ রাত দুটোয় খাবার ঢুকলেও ঢুকতে পারে। তো রমজান মাসের কথাটা এই কারণে বলা হয়েছে, আমরা জানি মুসলিমরা মুসলমানরা রমজান মাসে যে রোজা রাখে তারা সাধারণত বা আমরা সেহরি খাওয়ার সময়টা বিশেষ করে শেষ রাতের দিকে রাত দুটো আড়াইটে তিনটির সময় সাধারণত সেহরি খাওয়া হয়। তো সেই জন্য লেখক ভাবলো যে সেই দুটোর সময় খাবার হলেও হতে পারে। তন্দ্রা লেগে গিয়েছিল, তন্দ্রা মানে যে সামান্য ঘুম বা হালকা ঘুমিয়ে পড়া, সেটা শব্দ শুনে ঘুম ভাঙলো। দেখি আব্দুর রহমান বকুল তসবিরের গারু বক্তার সমন্বয়ে আফতাবে বা ধারাতত্ত্ব নিয়ে সামনে দাঁড়িয়ে, অর্থাৎ খাবারের সরঞ্জাম নিয়ে সামনে দাঁড়িয়ে মুখ ধুতে গিয়ে বুঝল যদিও গ্রীষ্মকাল
তবুও কাবুল নদীর বরফ গলা জলে কিছুদিন ধরে আমার মতো আফগানিস্তানের রিলিফ ম্যাপের প্রতিনিধি চক্রের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে। অর্থাৎ প্রচুর ঠান্ডা হওয়ার কারণে আফগানিস্তানের রিলিফ ম্যাপের যে অবস্থা, লেখকের মুখের বা শরীরের যে ফেটে যাওয়া সেটারও সেরকমই অবস্থা। তো উঁচু নিচু চক্রের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারবে, অর্থাৎ আফগানিস্তানের সেই ম্যাপের মতো, রিলিফ ম্যাপের মতো লেখকের শরীরও ফেটে যাচ্ছে শীতে। খানা টেবিলের সামনে গিয়ে যা দেখলুম তাতে আমার মনে আর কোনো সন্দেহ রইল না যে আমার বৃদ্ধ আগা আব্দুর রহমান এককালে মেসের চার্জে ছিল। এই কথাটা বলার উদ্দেশ্য যে খাবারের পরিমাণটা এত বেশি ছিল, লেখকের কাছে মনে হলো যে হ্যাঁ, আব্দুর রহমান একসময় মেসের চার্জে ছিল, কারণ মেসে যেহেতু অনেক মানুষের রান্না করতে হয়, বেশি পরিমাণে রান্না করে, তো সেই যে বেশি রান্না করার অভ্যেস, সেই অভ্যস্ততা সেটি তো আব্দুর রহমানের রয়ে গেছে, যার কারণে আব্দুর রহমান লেখক একার জন্য খাবার হলেও সে খাবারের পরিমাণটা বেশি করেছে। ডাবল নয়, ছোটখাটো একটি গামলা ভর্তি মানুষের কোরমা বা পেঁয়াজ দিয়ে ঘন কেথে সেখানে দুর্বার মাংস। এক কথায় ছোটখাটো একটি গামলা ভর্তি মানুষের কোরমা আর দুর্বার মাংস সেখানে, তার মাঝে মাঝে কিছু বাদাম কিসমিস লুকোচুরি খেলছে, অর্থাৎ সেই দুর্বার মাংসের উপরে কিছু কিসমিস এবং বাদাম ছড়িয়ে দেওয়া হয়েছে। এক কোণে একটা আলু অপান্ত হওয়ার মুখে ডুবে পড়ার চেষ্টা করছে। অপান্ত মানে অপ্রয়োজনীয় বা অবহেলিত। তো যেহেতু দুর্বার মাংস, মাংসের কোরমা, তো তার উপরে একটি সিদ্ধ আলু, সেটাকে হয়তো বেমানান মনে হয়েছে লেখকের কাছে, সেজন্য তিনি এই কথাটি বলেছেন। আরেক প্লেটে গোটা আছে ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব, মানে আরেকটা প্লেটে নিয়ে এসেছে ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব। বারকোশ থালায় এক ঝুড়ি কোপ্তা পোলাও, আর তার উপরে বসে আছে একটি আস্ত মুরগির রোস্ট। এখন কোপ্তা পোলাও নিয়ে এসেছে বারকোশে এবং তার উপরে আছে একটি আস্ত মুরগির রোস্ট, মানে একটি ফুল মুরগির রোস্ট। আমাকে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্দুর রহমান তাড়াতাড়ি এগিয়ে অভয় বাড়ি দিল, রান্নাঘরে আরো আছে। তো লেখক এত বেশি পরিমাণ খাবার দেখে যখন তিনি থ হয়ে গেলেন, মানে অবাক হয়ে গেলেন, তার মুখ থেকে কোনো কথা বের হলো না। তো আব্দুর রহমান ভাবলো যে লেখকের হয়তো খাবারের পরিমাণ কম মনে হয়েছে, এই জন্য হয়তো লেখক অবাক হয়ে আছে। তো আব্দুর রহমান সেই জন্য লেখককে অভয় বাণী দিয়ে বলল যে সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, রান্নাঘরে খাবার আরো অনেক আছে। একজনের রান্না না করে কেউ যদি 3 জনের রান্না করে তবে তাকে ধমক দেওয়া যায়, কিন্তু সে যদি 6 জনের রান্না পরিবেশন করে বলে রান্নাঘরে আরো আছে, তখন আর কি করার থাকে? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। রান্নাঘরে আরো আছে, অর্থাৎ একজনের রান্না না করে যদি 3 জনের রান্না করে, তাহলে বলা যায় যে তাকে ধমক দেওয়া যায় যে তুমি কেন এত বেশি পরিমাণ রান্না করেছো। কিন্তু একজনের জায়গায় সে 6 জনের রান্না করেছে, এরপরও বলতেছে রান্নাঘরে আরো আছে। তো এই যে খাবারের এত বেশি আয়োজন, একজন মানুষের বিপরীতে যদি এত বেশি পরিমাণ খাবার তৈরি করা হয়, তো তখন লেখকের কাছে খারাপ লাগলো। তবে লেখক কিছুই বলতে পারলো না, কারণ আমরা জানি অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। তো যেহেতু সামান্য রান্না বেশি হলে ধমক দেওয়া যেত, এখন এত বেশি পরিমাণ রান্না করেছে, লেখক আর কোনো কিছু বলতেই পারলো না। এজন্য বলা হয়েছে যে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। যেমন অল্প শোক করলে মানুষ কান্না করে, হাউমাউ শুরু করে, কিন্তু অধিক শোক পেলে যখন আর তার মুখ থেকে কান্না বের হয় না, ঠিক লেখকেরও সে একই অবস্থা। রান্না ভালো, আমার ক্ষুধাও ছিল, কাজেই গড়পড়তা বাঙালির চেয়ে কিছু কম খাইনি। তার উপর অর্ধ রজনী, মানে আজকের রজনী, প্রথম রজনী মানে প্রথম রাত, আজকের রাত, এবং আব্দুর রহমান ডাক্তারি কলেজের ছাত্র যেরকম তন্ময় হয়ে মরা কাটা দেখে, সেই রকম আমার খাওয়া রকমবহ দুই তার ডাবল চোখ ধরে দেখে দিচ্ছিল। ডাক্তারি পরে যেসব শিক্ষার্থী তাদেরকে প্র্যাকটিক্যাল
শেখানোর জন্য ডাক্তাররা বা অধ্যাপকরা যেমন কোনো মরা লাশ কাটার সময় শিক্ষার্থীদের পাশে দাঁড় করিয়ে রাখে শেখানোর জন্য যে মানুষের শরীরে কোথায় কোন অঙ্গ থাকে, কিভাবে কোথায় কিভাবে থাকে সেগুলো শেখানোর জন্য যেমন সেই ছাত্ররা মরা কাটা লাশ খুব নিগুড়ভাবে বা একনিষ্ঠভাবে দেখতে থাকে দাঁড়িয়ে, ঠিক তেমনি আব্দুর রহমানও ওখানে দাঁড়িয়ে লেখকের খাওয়া দেখেছিলেন। আমি বললাম ব্যাস উৎকৃষ্ট রেঁধেছ আব্দুর রহমান। আব্দুর রহমান অন্তর্ধান মানে আব্দুর রহমান ওখান থেকে বেরিয়ে গেল, ফিরে এলো হাতে এক থালা ফালুদা নিয়ে, মানে ওই খাবারের পর আবার এক থালা ফালুদা নিয়ে ফিরে এসলো। ফালুদা তোমরা সবাই জানো ফালুদা কি, যে বিভিন্ন ফল প্রস্তুতি করে কেটে দধি বরফ ইত্যাদি দিয়ে দেওয়া হয়, বিভিন্ন ভাবেই বানানো হয়। আমি সবিনয়ে জানালাম যে আমি মিষ্টি পছন্দ করি না। লেখক বলল যে তুমি যে ফালুদা নিয়ে এসেছো আমি তো এই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি না। আব্দুর রহমান পুনরূপী অন্তর্ধান, অন্তর্ধান মানে বাসার ভিতরে চলে গেল, পুনরূপী মানে আবার, অর্থাৎ সে আবার ফিরে গেল বাসার ভিতরে। আবার ফিরে এলো এক ডাবর নিয়ে পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি। আমি বোকা বলে জিজ্ঞাসা করলাম এ আবার কি, মানে পেঁজা বরফের গুঁড়োয় ভর্তি একটি ডাবর নিয়ে আসলো। ডাবর মানে বড় পেয়ালা বা খাবার পাত্র। আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো নিচে আঙুর। তো লেখক যখন জিজ্ঞেস করলো যে এ আবার কি, আব্দুর রহমান উপরের বরফ সরিয়ে দেখালো যে এটি হলো আঙুর। মুখে বলল বাগেবালার বরফি আঙুর তামাম আফগানিস্তানে মশহুর, মানে বাগেবালা নামক স্থানের আঙুর, এই আঙুর ফলটি তামাম আফগানিস্তানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত। বলে একখানা শশারে কিছু বরফ আর গোটা কয়েক আঙুর দিয়ে বসলো। আমি আঙুর খাচ্ছি, ও ততক্ষণে এক একটা করে হাতে দিয়ে সেই বরফের টুকরোয় ঘুরিয়ে ফিরিয়ে অতি সন্তর্পণে ঘষে। মেয়েরা যেরকম আচারের মতো কাগজের এবং পাথরের শিলে ঘষে, বুঝলুম বরফ ঢাকা থাকা সত্ত্বেও আঙুর যথেষ্ট হিট হয়নি বলে এই মোলায়েম কায়দা। তো লেখক যখন আঙুর খাচ্ছে তখন আব্দুর রহমান হাতে বরফ নিয়ে আর আঙুর নিয়ে ঘষতেছে, অর্থাৎ আব্দুর রহমানের ধারণা যে বরফ হয়তো আঙুর হয়তো বেশি ঠান্ডা হয় না, এই জন্য সে বরফের সাথে ঘষে আঙুরটাকে আরো বেশি ঠান্ডা করছে। যেরকমটা মেয়েরা আচার বানানোর জন্য যেমন কাগজি লেবু শিলের পাটা এরকম ঘষে, সেরকম করে ওই আঙুরগুলোকে বরফের উপর ঘষে ঠান্ডা করছে, কারণ আব্দুর রহমানের ধারণা এই আঙুরগুলো আরো ঠান্ডা হলে হয়তো লেখকের কাছে খেতে ভালো লাগবে। কিন্তু পাশে ওদিকে তালু আর জিভের মাঝখানে একটা আঙুলের চাপ দিতেই আমার বক্ষরন্ধ্র পর্যন্ত ঝিকঝিক করে উঠছে, মানে বরফ আঙুরগুলো এতই বরফে ঠান্ডা হয়েছিল যে লেখক একটি আঙুর মুখে দিয়ে চাপ দিতেই তার পুরো পেট মুখ ঠান্ডায় জমে যাচ্ছে, এরকমের অবস্থা। কিন্তু পাশে আব্দুর রহমান ভাবে তার বডির নিতান্ত জটিল, তাই ফাইবার পাশে হিম্মত ঢুকে সঞ্চয় করে গোটা আসতে জিরল। অর্থাৎ লেখকের ধারণা যে যদি সে এই আঙুরগুলো খেতে না পারে তাহলে হয়তো আব্দুর রহমান ভাববেন যে লেখকের লেখক হয়তো জঙ্গি বা সে ওইরকম সামাজিক নয়, যার কারণে সে এই আঙুরগুলো বরফ থাকা সত্ত্বেও খেতে পারছে না। এই জন্য লেখক অনেক কষ্ট করে হলেও সে সেই আঙুরগুলো খাচ্ছে। কিন্তু বেশিক্ষণ চালাতে পারল না, ছাত্র দিয়ে বলল যথেষ্ট হয়েছে আব্দুর রহমান, এবারে তুমি গিয়ে ভালো করে খাও। অর্থাৎ বেশি করে খেতে পারলো না, মাত্র অল্প কিছু খেয়েছিল, অর্থাৎ গোটা আসতে মানে 8টি আঙুর খেয়েছিল। কার গোয়াল কে দেয় ধুয়ো, অর্থাৎ একজনের গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য যদি অন্য ব্যক্তি এসে ধুয়ো দেয় সেটাকে বলা হয় যে কার গোয়াল, আর কে এসে মশা তাড়ানোর জন্য ধুয়ো দেয়। এটি বলা হয়েছে এ কারণে যে যেখানে খাবার লেখকের, এই খাবারের টাকা লেখকের, বাসাটা লেখকের, সবকিছুই লেখকের, অথচ তার খাবার তাকে খাওয়ানোর জন্য আব্দুর রহমান যেরকম মুঠি করে লেগেছে, এটাকে বোঝানোর জন্যই মূলত
লেখক এই কথাটি বলেছেন যে কার গোয়াল কে দেয় দুয়ে। এবারে আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে। কাবুলি সবুজ চা পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়। অর্থাৎ এরপরে আব্দুর রহমান আসলো চায়ের সরঞ্জাম নিয়ে, মানে চা খাওয়ার পর্ব। তো কাবুলি চা সাধারণত সবুজ চা, আর এই পেয়ালায় ঢাললে এই সবুজ চা হলদে রং দেখা যায়, ফিকে হলদে রং দেখা যায়। সে চায়ে দুধ দেওয়া হয় না, প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও না, তারপর ওই রকম তৃতীয় চতুর্থ। কাবুলিরা প্রায় পেয়ালা ছয় করে 6 পেয়ালার মতো চা খায়। অবশ্য পেয়ালাগুলো সাইজে খুব ছোট, কফি পাত্রের মতো, মানে পেয়ালাগুলো খুব বেশি বড় নয়, সাইজে খুবই ছোট, কফির পাত্র যেমন ছোট যে কাপে কফি খাওয়া হয় সেই কফির পাত্রের মতো। তো চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। লেখকের চা খাওয়ার শেষে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল। তো ভাবলুম এই বেলা দরজা বন্ধ করে দিই। লেখকের ধারণা ছিল যে এই বেলা দরজা বন্ধ করে দিই, না হলে আব্দুর রহমান আবার আরো বেশি করে খাবার নিয়ে আসবে, অর্থাৎ হয়তো আবার আসবে আস্ত একটা উটের রোস্ট নিয়ে, যে একটা উটের রোস্ট খাওয়াতে হয়তো ভুলে গেছে, এরকম আসবে। তো ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির, মানে আব্দুর রহমান এর মধ্যে আবার এসে হাজির হয়েছে। ধীরে সুস্থে ঘরের এক কোণে আসলে এবার এক হাতে ফলে ভর্তি বাদাম আর আখরোট, আর অন্য হাতে হাতুড়ি দিয়ে। কারণ আখরোটগুলো আমরা জানি খুবই শক্ত, হাতুড়ি দিয়ে এগুলো আখরোটের ছোলা তুলতে হয় বা ভাঙতে হয়, এছাড়া এগুলো হাতে পারা যায় না। তো আব্দুর রহমান এরকমই কিছু আখরোট আর বাদাম নিয়ে আসলো, কাঠবাদাম যেটাকে আমরা বলি, আর একটি হাতুড়ি। তারপরে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটের খোসা ছাড়াতে লাগলো। অর্থাৎ লেখককে এখন সে আখরোট এবং বাদাম খাওয়াবে, এগুলো ঘরের এক কোণে বসে হাতুড়ি দিয়ে সে আখরোট থেকে এবং বাদাম থেকে খোসা ছাড়াতে লাগলো। এক টুকরো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল, আমার রান্না হুজুরের পছন্দ হয়নি। অর্থাৎ লেখকের খাওয়া দেখে আব্দুর রহমানের মনে হয়েছে যে হয়তো লেখক খুব বেশি করে খায়নি। তখন আব্দুর রহমান ওই বাদামের আখরোটের খোসা ছাড়াতে লাগবে এবং লেখককে জিজ্ঞেস করলো যে আমার রান্না কি হুজুর, মানে সেই লেখকের কথা বলছে সাহেবের, যে আমার রান্না কি আপনার পছন্দ হয়নি? কে বললো পছন্দ হয়নি? লেখক বললো যে কে বলছে, আমি তো বলি নাই যে তোমার রান্না পছন্দ হয়নি, আমি তবে ভালো করে খেলেন না কেন? আব্দুর রহমান বলল যে যদি আমার রান্না আপনার পছন্দ হয় তাহলে আপনি ভালো করে খাননি কেন? তখন আমি বিরক্ত হয়ে বললাম, কি আশ্চর্য, তোমার বকুটার সঙ্গে আমার তরুটা মিলিয়ে দেখো দেখিনি। বকু মানে বড় শরীর আর তরু মানে ছোট শরীর। তো লেখক বলল যে তোমার যে বড় শরীর তার সাথে আমার শরীরটা মিলাও, দেখো তোমার অত বড় শরীরে যে পরিমাণ খাওয়া সম্ভব, আমার এই ছোট শরীরে বা ছোট পেট নিয়ে কত পরিমাণ খাওয়া সম্ভব কিনা তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কি এর থেকে বেশি খাওয়া সম্ভব? আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের ছোলা খোসা ছাড়াতে লাগলো। তারপর আপন মনে বলল, কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, পানি তো পানি নয়, সেজন্য গালানো পাথর। তো আব্দুর রহমান বলল যে আফগানিস্তানের যে প্রচুর পরিমাণ ঠান্ডা, সেই ঠান্ডায় সেখানের পানি বরফ হয়ে যায়, আর সেই পানি গালানো পাথরের মতো ঠান্ডা। পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনোদিন বেরোবে। অর্থাৎ সেই ঠান্ডা বরফ পাথরের মতো যে পানিগুলো, সেটা খেলে পেট থেকে আর সে পানি বেরোতে চায় না। কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হুলকা। অর্থাৎ কাবুলের যে হাওয়া মানে আবহাওয়া বাতাস, সেটা আতশবাজির মতোই সেই জীবাণুযুক্ত, নোংরা এবং পরিচ্ছন্ন আবহাওয়া নয়। মানুষের খিদে হবেই বা কি করে? অর্থাৎ আব্দুর রহমানের ধারণা এখানে এই অস্বাস্থ্যকর পরিবেশের কারণেই হয়তো মানুষের খিদে পায় না, আর এ কারণেই লেখক হয়তো বেশি খেতে পারেননি। আমার দিকে না তাকিয়েই তারপর জিজ্ঞেস করলো, হুজুর কখনো পানশির গিয়েছে?
অর্থাৎ আব্দুর রহমান লেখকের দিকে না তাকিয়ে সে লেখককে জিজ্ঞেস করলো, হুজুর কখনো পানশির দিয়েছেন? সে আবার কোথায়? উত্তর আফগানিস্তান। আব্দুর রহমান বলল যে পানশির হলো উত্তর আফগানিস্তান, মানে আফগানিস্তানের উত্তরের একটি প্রদেশ হলো পানশির। আমার দেশ সে কি জায়গা, অর্থাৎ সেই পানশির হলো আব্দুর রহমানের বাড়ি সেই পানশিরে, এই জন্য বললো আমার দেশ সে কি জায়গা, আমার জায়গাটা অনেক ভালো। একটা আস্তা দুম্বা খেয়ে এক ঢোক পানি খান, আবার খিদে পাবে, মানে একটা আস্তা দুম্বার মাংস খেয়েও যদি পানি খান আবার ক্ষুধা লাগবে, অর্থাৎ সেখানের আবহাওয়াটা এত সুন্দর। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারে। আকাশের দিকে মুখ করে একটা নিঃশ্বাস নিলে শরীর এমনভাবে হালকা হবে, শরীর ও মন এত সুন্দর হবে যে তেজি ঘোড়ার সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করে দৌড়ানোর শক্তি তার শরীরে এসে যাবে। পানশিরের মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়। অর্থাৎ পানশিরের বাতাস এত বেশি যে পানশিরের মানুষ পায়ে হাঁটতে হয় না, বাতাসেই উড়িয়ে নিয়ে যায়, এরকম পরিমাণ বাতাস পানশিরে আছে। শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ পথ পাহাড়ি নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়, ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে। অর্থাৎ শীতকালে যে কি পরিমাণ বরফ পড়ে সেটা বোঝাতে চেয়েছে আব্দুর রহমান, যে বরফে পথঘাট সব ঢেকে যায়, সবার কাজকর্ম বন্ধ হয়ে যায়, কোনো কাজ নেই কর্ম নেই, বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না। যেহেতু বাইরে কোনো কাজ নেই, রোড ঘাট সবকিছু রাস্তা বরফে ঢাকা থাকে, সেজন্য বাড়ি থেকে বাহিরে বের হওয়ার সুযোগ নাই, আর কোনো কাজকর্ম নাই। আহা সে কি আরাম, লোহার বারকোষে আঙার জ্বালিয়ে, মানে লোহার কোনো পাত্রে আঙার মানে আগুন জ্বালিয়ে, আগুনের সেই কয়লা জ্বালিয়ে তার উপর ছাই ঢাকা দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন দিয়ে জানালার ধারে। অর্থাৎ সেই প্রচন্ড শীতে বরফ পড়ার মধ্যে জানালার পাশে যদি একটি লোহার বারকোষে মানে লোহার পাত্রে আগুন জ্বালিয়ে তার উপর ছাই দিয়ে কম্বলের ভিতরে নিয়ে যদি জানালার পাশে বসা যায়, তাহলে হয়তো বাইরে সে সুন্দর দৃশ্য দেখা যাবে আর নিজের ঠান্ডাও লাগবে না, কারণ ওই লোহার বারকোষের আগুনের যে তাপ সেটি শরীর গরম রাখবে। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে পড়ছে পড়ছে, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন ধরে, অর্থাৎ একটানা কখনো কখনো 7 দিন ধরে শুধু বরফ পড়তে থাকে। আপনি বসেই আছেন আর দেখছেন চে তৌর বরফ বা বরফ, এর অর্থ হলো কিরকম বরফ পড়ে, অর্থাৎ বরফ শুধু পড়তেছে। আমি বললাম 7 দিন ধরে জানালার কাছে বসে থাকবো। আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এরকম বেরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। তো লেখক যে একটু রসিকতা করে বলল যে আমি কি তাহলে 7 দিন ধরে জানালার পাশে বসেই থাকবো? তো আব্দুর রহমান লেখকের এই রসিকতা ধরতে পারেনি। আব্দুর রহমান মনে করছে লেখক সত্যি সত্যিই বলছে, তো এই জন্য আব্দুর রহমান ভাবছে যে লেখক হয়তো খুবই বেরসিক, মানে রসিকতা করতে জানে না, এজন্য আব্দুর রহমান কিছুটা ইতস্তত হলো। ম্লান হেসে বলল, একবার আসুন, জানালার পাশে বসুন, দেখুন, পছন্দ না হয় আব্দুর রহমানের গড়দান্ত রয়েছে। অর্থাৎ আব্দুর রহমান বলছে যে একবার আসুন, দেখুন, আমি যেভাবে বলছি যদি সেখানের অবস্থাটা সেরকম না হয় তাহলে আপনি আমাকে হত্যা করবেন, গর্দান মানে কেটে ফেলুন, যে আমাকে হত্যা করবেন। খেই তুলে নিয়ে বলল, সে কত রকমের বরফ পড়ে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেজা তুলার মতো, তারই ফাঁকে ফাঁকে আসমান জমি কিছু কিছু দেখা যায়, কখনো ঘুরঘটি ঘন চাদরের মতো নেমে এসে চোখের সামনের পর্দা টেনে দেয়। অর্থাৎ এত পরিমাণ পেজা পেজা বরফের গুঁড়ো গুঁড়ো পরে যাতে চোখ বন্ধ হয়ে যায় এরকম। কখনো বয় জোর বাতাস, প্রচন্ড ঝড়, বরফের পাজে যেন সে বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে, অর্থাৎ প্রচন্ড ঝড়ের বেগে যে চলে সেটা বলছে। বরফের গুলো ডাইনে বায়ে উপরে নিচে এলোপাতারি ছুটোছুটি লাগায়, অর্থাৎ সব দিক থেকেই বরফের গুঁড়ো পড়তে থাকে। হুহু করে কখনো এক মুখে হয় তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে, কখনো একদিকে যেমন ঘোড়া দ্রুত বেগে ছুটে চলে সেরকমেরই বরফ দ্রুত বেগে ঝড়ের মতো আসতে থাকে। কখনো সব ঘুটঘুটে অন্ধকার,
শুধু শুনতে পাবেন শো, তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুণ আমানের ইঞ্জিনের সিটি শব্দ, মানে ওই বরফ পরে যে ঝড়ের আকারে শো শো শব্দ সেটা শুনতে পাওয়ার কথা বলছে। আবার কখনো কখনো দারুণ আমানের সিটির শব্দ, দারুণ আমার একটি গাড়ি আর যেটি দিয়ে সাদা বরণের বরফগুলো পরিষ্কার করা হয়। সেই ঝড়ে ধরা পড়লে রক্ষে নেই, কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানা। বলছে যে এরকমের ঝড়ের বরফের মধ্যে যদি আপনি পড়েন, বরফ ঝড়ের মধ্যে, তাহলে আর রক্ষা নাই। হয়তো এক জায়গা থেকে বিশাল দূরে আপনাকে উড়িয়ে নিয়ে যাবে, অথবা আপনি সেখানেই সেই বরফের নিচে ঢাকা পড়ে যাবেন। তারই উপর জমে উঠবে সহাত উঁচু বরফের কম্বল, গাদা গাদা পাজা পাজা, কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো উঠ দেয়। আর বলছে যে সেই প্রচন্ড বরফে যখন আপনি ঢেকে যাবেন, তো সেই বরফের নিচে আবার গরম মনে হয়, গরম অনুভূত হয়। তো আপনি সেই বরফের নিচে অতটা ঠান্ডা অনুভব করবেন না, সেখানে গরম অনুভব হয়। তার তলায় মানুষকে দুদিন পরেও জ্যান্ত পাওয়া গেছে, অর্থাৎ এই বরফের নিচে বিপদে পড়া বা আটকে পড়া মানুষকে দুদিন পরেও জীবিত পাওয়া গেছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে, সাদা বরফের উপর সে রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না। বলছে যে এরকম 2 দিন 5 দিন 7 দিন পরে একসময় দেখবেন যে ঠিক বরফ পড়া বন্ধ হয়ে গেছে, আর বাইরে যে সাদা বরফ তার উপর যখন সূর্যের আলো পড়ে, সেই সূর্যের আলো রশ্মির দিকে তাকানো যায় না। কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, তাই পরে তখন বেরোবে। অর্থাৎ কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায়, সেই কালো চশমা পরেই তখন বাহিরে বের হবে। যে হাওয়া দম নিয়ে বুকে ভরবে, তাতে একরত্তি ধুলো নেই বালু নেই। অর্থাৎ যে হাওয়াটা আপনি নিবেন, যে শ্বাসটা নিবেন, তাতে একরত্তি ধুলোবালি নেই, কারণ এত পরিমাণ বরফ পড়ার কারণে কোনো ধুলোবালি সেখানে নেই। ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক, মগজ, গলা, বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে। বলছে যে সেই বিশুদ্ধ হাওয়া যখন আপনি নিবেন, ছুরির মতো একদম নাক মুখ চোখ দিয়ে ভিতরে যাবে, এবং যখন বের হবে ভিতরের সব ময়লা বা ভিতরের সব যা কিছু দূষিত সবকিছু বের করে দেবে। দম নিবেন, ছাতি 1 বিঘত ফুলে উঠবে। দম নিবেন বলতে শ্বাস নিবেন, শ্বাস নেওয়ার পর বুক 1 বিঘত ফুলে উঠবে, আবার দম ফেলবেন 1 বিঘত নেমে যাবে। আবার যখন আমরা শ্বাসটা ছেড়ে দেই, নিঃশ্বাস ছেড়ে দেই, তখন কিন্তু আবার বুকটা কমে আসে। সেটা এক দম নেওয়াতে 1 বছর আয়ু বাড়বে, একবার দম ফেলাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। আব্দুর রহমান বলছেন যে সেই বিশুদ্ধ হাওয়ায় একটা দম নিবেন, মানে নিঃশ্বাস নিবেন, আর 1 বছরের আয়ু বাড়বে, এবং একবার যে দম ফেলবে, শ্বাস ফেলবে, তাতে 100টা বেমারি বেরিয়ে যাবে। বেমারি মানে অসুখ, অর্থাৎ শরীরের অসুখ বিসুখ বের হয়ে যাবে। তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুর্ব যদি না খেতে পারে, তবে আমি আমার গোপ কামিয়ে ফেলব। আমরা যে বিভিন্ন কথায় কাউকে কোনো কথার সত্য প্রমাণ করার জন্য যে কসম করি, সেরকমই আব্দুর রহমান বলছে যে আমার কথা যদি মিথ্যে হয়, অর্থাৎ আপনি একটা আস্ত দুর্ব খেতে পারবেন, যদি না খেতে পারেন তাহলে আমি আমার গোপ কামিয়ে ফেলবো। এটা দিয়ে বোঝাতে চাচ্ছে যে আব্দুর রহমান যা বলেছে সে কথাগুলো অবশ্যই সত্যি, সে লেখক অবশ্যই একটি বড় আস্ত দুর্ব খেতে পারবে। আমি বললাম, হ্যাঁ আব্দুর রহমান, তোমার কামিয়ে ফেলবো। আজ যা রান্না করেছিল তার ডবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। বলছে যে আজকে যে রান্না করেছি তার ডাবল রান্না করে দিলেও আপনি তা খাওয়ার পরেও খিদের চোটে আমায় কতল করবেন, মানে হত্যা করবেন। বলবেন যে এত কম হয়েছে কেন রান্না। অর্থাৎ পানশিরের আবহাওয়া এতই সুন্দর যে সেই আবহাওয়ায় অনেক খাবারই খাওয়া সম্ভব। আমি বললাম, হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই। আমি বলতে লেখক বলল যে হ্যাঁ আব্দুর রহমান, তোমার কথাই সই, শীতকালটা আমি পানশিরেই কাটাবো। তো লেখক বলল যে হ্যাঁ, আমি শীতকালে পানশিরেই থাকবো। আব্দুর রহমান গদগদ হয়ে বলল, সে বড় খুশিবাদ হবে হুজুর। আব্দুর রহমান বলল যে হ্যাঁ, আপনি যদি পানশিরে থাকেন আমাদের দেশে, আমার জায়গায়, অবশ্যই আমি অনেক খুশি হব। আমি বললাম, তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য।
লেখক বলল যে আমি যে পানশিতে থাকবো শীতকালে, সেটা তোমাকে খুশি করার জন্য নয়, আমার প্রাণ বাঁচানোর জন্য। কারণ সেখানে যদি আব্দুর রহমান পানশিতে থাকে আর লেখক যদি কাবুলে থাকে, তাহলে রান্না করবে কে, আর লেখক খাবেই বা কি। এই জন্য আব্দুর রহমান ফ্যালফাল করে আমার দিকে তাকালো। তো আমি বুঝিয়ে বলবো, তুমি যদি সমস্ত শীতকালটা জানালার পাশে বসে কাটাও, তবে আমার রান্না করবে কে। অর্থাৎ লেখক বোঝাতে চেয়েছেন যে তুমি যদি সমস্ত শীতকালটা সেই পানশিরে কাটাও আর জানালার পাশে বসে থাকো, তাহলে আমার রান্না কে করবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রবাস বন্ধু এই ভ্রমণ কাহিনীমূলক রচনাটি আজকে আমরা শেষ করেছি। আমরা দুটো ক্লাস নিয়েছি, প্রথম ক্লাস আর আজকে দ্বিতীয় ক্লাস। আজকে আমরা রিডিংটা শেষ করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্টস করবে। আমরা যথাসাধ্য বোঝানোর চেষ্টা করবো। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।